নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আলোচনা করব এনটিএ ইউজিসি নেটের অনেক পরিবর্তন নিয়ে। বিশাল বিশাল পরিবর্তন, অনেক কিছু নতুনত্ব ওনারা নিয়ে এসেছেন। আমরা আজকে ডিটেইলস আলোচনা করব। অবশ্যই এই সমস্ত টপিক যখন আসে তখন বিভিন্ন ইনস্টিটিউশনস এবং ইন্ডিভিজুয়ালি যারা আছেন ক্রিয়েটর তারাও বানান। তারপরেও আমি মনে করি যে আমারও বানানো উচিত, কারণ আমরা প্রত্যেকেই যে ইংরেজিতে একদম স্বতঃস্ফূর্তভাবে বা ফ্লুয়েন্টলিভাবে আমরা বলতে পারি ইংরেজি ভাষা বা বুঝতে পারি তা কিন্তু নয়। আর আমার চ্যানেলে আমার মোটিভ থাকে, আমার উদ্দেশ্য থাকে যে আমি যেন বিষয়গুলোকে বিস্তারিতভাবে খুব সরলভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাদের এরকম অসুবিধা আছে যে ইংরেজি থেকে চট করে বুঝতে অসুবিধা হয়। তো এই সমস্ত ভিডিও তো অলরেডি আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, কিন্তু আমার বানানোর উদ্দেশ্য হলো যে এর আগেও যখন একটা পিএইচডি রিলেটেড বড় চেঞ্জ এসেছিল সেটা নিয়ে ভিডিও বানিয়েছি। সেখানে ঠাকুরের কৃপায় একজন কমেন্ট করেছিল, সে কোথাও না কোথাও নিজেকে সেখানে কানেক্ট করতে পেরেছিল, রিলেট করতে পেরেছিল, এবং আমি নিজেকেও সেখানে কানেক্ট করতে পেরেছিলাম। আর তার কমেন্ট আমার সত্যি ভালো লেগেছে এবং আমি তাকেও কমেন্ট করেছি সেই ভিডিওতে। তো আমি বলেই থাকি সবসময়, আমার এই ভিডিও বানানোর সার্থকতা একজন লোকেরও যদি বা একজন মানুষেরও যদি কাজে লাগে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, এটাই আমার সার্থকতা। তো হচ্ছে আজকে আমরা আলোচনা করব 2024-এর এনটিইউজিসি নেট এক্সাম আছে, সেটা অবশ্যই জুনে আছে, এবং কি কি বড় পরিবর্তন, কি কি বিষয় আমাদের সামনে ওনারা নিয়ে এলেন সেগুলোকে আমি ইন ডিটেলস এখানে বলবো, যাতে করে আপনাদেরকে আর বুঝতে অসুবিধে না হয় আপনাদের, এবং এখানে সব ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনারা কেটে কেটে দেখেন বা কোনোটা গ্যাপ দিয়ে দেখেন, মিস করেন, তাহলে কিন্তু ফাঁক ফোকর থেকে যাবে, কারণ আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কথাই থাকবে খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিও থাকে অবশ্যই ইনফরমেটিভ, পড়াশোনা রিলেটেড, কিন্তু আজকে যেহেতু একটা ইনফরমেশন, একটা নতুন একটা আপডেটস, নতুন চেঞ্জেস, এক নয় একাধিক, তো আপনারা যদি এই ভিডিও স্কিপ করে যান তাহলে কিন্তু মিস করবেন। তাহলে কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট আপনাকে বুঝতে হলে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই হচ্ছে যে ফর্ম ফিল শুরু হয়েছে 20th of April আর শেষ হবে 10th of May। আর আমি দুদিন দেরিতে বানালাম ভিডিও, কারণ আমি তার জন্য দুঃখিত যে যেদিন আপডেটটা দিয়েছে সেদিন তার পরের দিন সকাল সকালই কেন বানাতেই পারতাম, কিন্তু অসুবিধা একটু ছিল। পরবর্তী সময় থেকে আমি চেষ্টা করবো কোনো আপডেট এলে সেটা যেন যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়ার। এর আগে আমি এক সপ্তাহ পর দিয়েছিলাম, আর আজকে আমি মোটামুটি 3 দিন পর, 2 দিন 3 দিন পর দিচ্ছি। ওকে, কিন্তু তারপরেও আমি জানি যে আমি এটা ভিডিও বানিয়ে রাখছি, ভবিষ্যতে কখনো না কখনো কারোর না কারোর নিশ্চয়ই খুব হেল্পফুল বলে মনে হবে, আমার বিশ্বাস। তো বিষয় হচ্ছে যে 20 এপ্রিল থেকে 2024 খুব 10ই মে পর্যন্ত থাকছে ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর আমরা পাচ্ছি ফিস জমা দেওয়ার, টাকা জমা দেওয়ার লাস্ট ডেট পাচ্ছি আমরা 11ই মে থেকে 12ই মে। তারপর থাকছে কারেকশন উইন্ডো, যে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দিচ্ছে 13th মে টু 15th মে, মানে হচ্ছে 13 থেকে 15ই মে, দুদিন আমরা পাচ্ছি। আর পরীক্ষা হচ্ছে 16th of জুন, 16ই জুন পরীক্ষা হচ্ছে। তারপর কি হচ্ছে, আমাদের হাতে তাহলে থাকছে 53-54 ডেজ। আর এবার বলিনি ফিস থাকছে জেনারেল আর আনরিজার্ভড ক্যাটাগরি 1150, ওবিসি, জেনারেল ইডব্লিউএস তাদের জন্য 600, অ্যান্ড এসসি এসটি পিডব্লিউডি অ্যান্ড থার্ড জেন্ডার 325। তার মানে হচ্ছে এই গেল পরীক্ষার ফিস এবং পরীক্ষার ডেট নিয়ে কথা। এখন আমরা আলোচনা করব ওয়েবসাইট। এর আগে আমরা রেজাল্ট চেক করতাম কোন ওয়েবসাইটে, বা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলে nta.ugc.net.nic.in এ। এখন থেকে আমরা সার্চ করব nta.ugc.net.ac.in, এনআইসির পরিবর্তে এখন এসি। ওকে, তারপর থাকছে এক্সাম। এখানে একটা বিশাল বড় পরিবর্তন, 18, 19, 20, 21, 22, 23, 24, 6 বছর পর সেটা হলো অফলাইন মোডে পরীক্ষা হচ্ছে।
আমরা দেখেছি 2018 ডিসেম্বর থেকে এনটিএ এই পরীক্ষা যে গুরু দায়িত্ব ওনারা পালন করতে ভার দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন, তো ওনারা পালন করছেন ওনাদের দায়িত্ব 18 ডিসেম্বর থেকে এখন অবধি। এইবার প্রথম ওনারা নিয়ে এলেন অফলাইন মোড, তার মানে পেন অ্যান্ড পেপার মানে ওএমআর শিট, তার মধ্যে আপনাকে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে ওটাকে জায়গা মানে যে আনসারটা 4টে অপশনের মধ্যে ঠিক হবে সেটাকে পুরো গোল 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 করে দিতে হবে। সেই ওএমআর শিটে কীভাবে আমরা এক্সাম অ্যাটেম্প্ট করবো বা কী কী প্রস্তুতি নেব সেটা নিয়ে পরে আলাদা নেক্সটে ভিডিও বানাবো। আজকে ইনফরমেশনগুলোই আলোচনা করি। অফলাইন এক্সাম হবে, আমরা ধরে নিতে পারি ওনারা হয়তো প্রথমেই নিজেদের ওপর কিছু এক্সপেরিমেন্ট করবেন যে 6 বছর তো অনলাইন এক্সাম হলো, এবার আমরা অফলাইন নিয়ে দেখি কি কি পরিবর্তন আসে বা কী ধরনের রিয়াকশন ওনারা পান, ক্যান্ডিডেটদের পারফরমেন্সও দেখবেন। এটা হতে পারে। দ্বিতীয় হতে পারে অনেকেই যাদের ভিজিবিলিটি চোখের হয়তো স্ক্রিনে দেখতে প্রবলেম হয় কম্পিউটারে, তাদের কথা ভেবেছেন। তারপর হয়তো টেকনিক্যাল যে গ্লিচেস বা টেকনিক্যাল যে ইস্যুসগুলো হয় সেটার কথা ভেবেছেন যে অফলাইন মোডে নিলে সেই ঝামেলা আর থাকছে না। আর অফলাইন মোডে এক্সাম নিলে কিন্তু একদিনেই সবার পরীক্ষা হচ্ছে। কার কার পরীক্ষা হচ্ছে? একদম পুরো অল ওভার ইন্ডিয়াতে যতগুলো সাবজেক্টের উপর এনটিএ ইউজিসি নেট এক্সাম হয় সবার পরীক্ষা হবে একদিনে। আর আশা রাখছি যে একদিনেই যখন পরীক্ষা হবে তাহলে পেপার 1টা একটাই সেট হবে, মাল্টিপল সেটস আর এবার হবে না, আমরা আশা রাখতে পারি। তো এটা আমি কনফার্ম বলতে পারি না, আশা রাখতে পারি যে একটাই সেট হবে পেপার 1 আর পেপার 2 যার যেটা সাবজেক্ট আছে। তারপর হচ্ছে পরীক্ষা 3 ঘন্টারই হবে। এটা অফলাইন মোড একটা বিশাল বড় পরিবর্তন। ফিস এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এটা তো আমরা জানি যে কোনো পরীক্ষার প্রসেসের মধ্যেই পড়ে, কিন্তু এখানে আমরা পেলাম অনলাইন 6 বছরের পর অফলাইন মোড নম্বর 1। আর এই অফলাইন মোডের আমি মনে করি অর্ধেক লোকজন বা অর্ধেক সমর্থন করবেন আর অর্ধেক করবেন না, কারণ অবশ্যই সব কিছুরই একটা ভালো মন্দ দিক থাকে, প্রত্যেকটারই দুটো বিষয় থাকে যে ভালো মন্দ, হ্যাঁ না এরকমই। অফলাইন মোডটাকে কেউ পছন্দ করেন কেউ করেন না, তো এখানেও অবশ্যই বিতর্ক দ্বিমত থাকবে। তারপরেও 2024 জুন এক্সাম অফলাইনেই হচ্ছে, এটা আমাদের মানতেই হচ্ছে। আর এটা একটা ব্লেসিংস, যারা সত্যিকারেরই অনলাইনে এক্সামে ভয় পায়, অসুবিধা হয়, তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, গুড নিউজ, ব্লেসিংস। আর হচ্ছে যে তারপর কি থাকছে, আর একটা বড় চেঞ্জ আমরা কি দেখব, যারা 4 ইয়ার্স গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে যে কোনো সাবজেক্টে, এনটিএ ইউজিসি নেটের আন্ডারে আছে এরকম সাবজেক্টে 4 ইয়ার্স, 4 বছরের 8টা সেমিস্টারের লাস্ট সেমিস্টারে আছে তারা, এবং 75% অ্যাগ্রিগেটে তাদের নাম্বার আছে, তারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং তারা যদি কোয়ালিফাই হয়ে যায়, তারা কিসের জন্য কোয়ালিফাই হচ্ছে? নাম্বার 1, যে তারা যদি জিআরএফ পেয়ে যায় তার ভ্যালিউ তারা পাবেন, এবং সেই জিআরএফ এর ভ্যালুতে তারা পিএইচডিও করতে পারবেন, কিন্তু কোনোরূপ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ পাবেন না। সেটা কেন পাবে না সেটা আমার মনে হচ্ছে, আর এটা মনে হয় কোথাও না কোথাও ঠিকই বলছি আমি, যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা লাস্ট সেমিস্টারে এসে অ্যাপ্লাই করছেন তারা জিআরএফ পেয়ে গেলেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ তারা পাবেন না, কারণ হচ্ছে তাদের মাস্টার্স করেনি। কারণ আমরা জানি যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াতে গেলে ন্যূনতম আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতেই হয় যে কোনো সাবজেক্টে, আর এবং যে 55% মার্কস সেটাও থাকতে হয়, যেটা আগে নিয়ম অনুযায়ী। এখানে ওনারা উল্লেখ করে দিয়েছেন 4 ইয়ার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে, কিন্তু লাস্ট সেমিস্টার 8 সেমিস্টারে 75% মার্কস তাদের লাগবে অ্যাগ্রিগেটে, কিন্তু আগের নিয়মে সেটা 55% আছে। আর আমি যতদূর জানি 2023-24 সেশনেই শুরু হলো 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স। 2022-23 অবধি তো যে সেশনটা ছিল সেটা 3 বছরেরই ছিল, আমি যতদূর জানি, যদি আমি ভুল না হয়ে থাকি। আর শুরুই হলো 2023-24 সেশন থেকে। তো আমার মনে হয় এই ব্যাচটা 4 বছর পরে বেরোতেই তো তাহলে সময় লেগেই যাবে, 2026-27 সালেই তো চলে আসবে, তাই না? তো 26-27 তো চলেই আসবে সেশন। তো যাই হোক, যারা অ্যাপ্লিকেবল আছেন তারা অ্যাপ্লাই করে দেবেন, এটা একটা বড় চেঞ্জ। এবং কিন্তু ওনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোনো এলিজিবিলিটি পাবেন না, শুধু জিআরএফ থেকে পিএইচডি করতে পারবেন, সেই অ্যাডভান্টেজটা ওনারা নিতে পারবেন। অ্যান্ড আর কি আছে, রেজাল্ট এবার 3টে ক্যাটাগরিতে আমরা দেখতে পারবো। 3টে ক্যাটাগরিতে কীরকম?
যে নেট অ্যান্ড জিআরএফ দুটোই পেয়েছে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল, পিএইচডির জন্য এলিজিবল। এটা সব থেকে হাই কাট অফে থাকবে। আর পরে থাকছে যারা শুধু নেট পেয়েছে তারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল, প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু সেই পিএইচডির ফান্ডটা তাকে নিজেকেই বহন করতে হবে, তিনি কোনোরূপ স্কলারশিপ বা ফান্ড পাবেন না। নেট আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতেই পারে, পিএইচডির জন্য পারে, কিন্তু নিজের টাকায় করতে হবে পিএইচডির জন্য। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো জব, তো সেটা তো পেয়ে গেলে আমরাই বেতন পাবো। তো সব থেকে হাই কাট অফ যে জিআরএফ পাচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি দুটোর জন্য এলিজিবিলিটি থাকছে, সেটা হাই কাট অফ। তারপর শুধু নেট পাওয়ারদের কাট অফ থাকছে। তারপর একটা কাট অফ থাকবে যেখানে না তো জিআরএফ পেয়েছে না তো নেট পেয়েছে, কিন্তু তারপরেও তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে, অবশ্যই নিজের টাকায়। এবং কি থাকছে এখানে একটা বিষয় আছে বোঝার। আমরা এতদিন জানতাম বা এতদিন হয়ে এসেছে যে যারা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াতে চান না, অথচ ওনাদের পিএইচডি ডক্টরাল লেভেলে পড়াশোনা করার ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, অনেকেই আছেন যারা স্কুলে পড়ান তারপরে ওনাদের পিএইচডি আছে, আমরা জানি, কিন্তু ওনারা কী করতেন, নিজেদের সাবজেক্টের জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেন, রিটেন টেস্ট দিতেন, ইন্টারভিউ দিতেন, পাস করতেন, সেই পিএইচডি কমপ্লিট করে বেরিয়ে যেতেন, সার্টিফিকেট পেতেন। কিন্তু এখন এনটিএ ইউজিসি নেটটা এই এক্সামটা কম্পালসরি হয়ে গেল। কীরকম, যে আপনি জিআরএফ পেলেও আপনাকে দিতে হবে, নেট পেলেও দিতে হবে, না পেলেও দিতে হবে, কারণ পিএইচডি যদি করতে যান এই এক্সাম আপনাকে দিতেই হবে। তার মানে এই লাইনে টিচিং প্রফেশনে, এই আমাদের যে জেনারেল লাইন আছে টিচিং প্রফেশনে, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল এবং পিএইচডি লেভেলে, আপনাকে এখানে নেট পরীক্ষাটা দিতেই হবে। আর যদি পুরো স্ট্রিম চেঞ্জ করে দেন, মানে আপনি যদি সায়েন্স, আপনি যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, রেল, অন্য ডিপার্টমেন্টে যান, তাহলে এর সাথে তো কোনো কানেকশনই রইলো না, তাহলে কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে যারা আছেন যে আমি তো কলেজে চাকরি করতে চাই না, আমি তো ইউনিভার্সিটিতেও চাকরি করতে চাই না, কিন্তু আমি পিএইচডি করতে চাই, কিন্তু আপনাকে এই পরীক্ষাতে বসতেই হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এক তো 4 ইয়ার যে মানে 4 ইয়ার্স, এইবার হয়তো সেই স্টুডেন্ট কতজন আছেন আমি জানি না, কিন্তু এই সেশনটা কমপ্লিট হওয়ার পর 2023-24 যে সেশনটা চালু হয়েছে সেটা যখন কমপ্লিট হবে এবং পরবর্তীতে আসতে থাকবে, তখন হয়তো আরও ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যে যারা লাস্ট সেমিস্টারে আছে 4 ইয়ার গ্র্যাজুয়েট কোর্সে, তারাও অ্যাপ্লাই করছে, মাস্টার ডিগ্রি যারা রানিং চলছে তারাও অ্যাপ্লাই করছে, মাস্টার ডিগ্রি পাস আউট তারাও অ্যাপ্লাই করছে, তো তাদের জন্য তখন হয়তো আরও ক্যান্ডিডেট বেড়ে যাবে, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট বেড়ে যাবে। কিন্তু যারা পিএইচডি করতে চায় তাদের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে মানে আর তো কোনো রিটেন টেস্টের অপশন ওনারা রাখলেন না পিএইচডি অ্যাপ্লাই করার জন্য, শুধু নেটটাকেই রেখে দিলেন, তো এই ক্ষেত্রে অ্যাপ্লাই তো আপনাদের করতেই হবে। আর এখানে আরও কি, যে অনেকে ভাবতেন যে আমি নেট তো আমার দরকার নেই, আমি পাই না পাই, আমার তো কলেজে ইউনিভার্সিটিতে পড়ানোর কোনো ইচ্ছে নেই, আমি পাই না পাই, আমার তো পড়তে হবে না, কিন্তু না, এখানে তো আগেও পড়তে হতো, এখনও পড়তে হবে, আরও বেশি করে পড়তে হবে। কারণ এখানে যদি বেশি করে না পড়েন তাহলে ওই কোয়ালিফাইং একটা মার্কস ওনারা দিয়েছেন, ওটার ভিত্তিতেই তো ইন্টারভিউ ফেস করে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল হবেন, চাই আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন বা না হন। কিন্তু যদি পিএইচডি করতে চান তাহলে আপনাকে এখানে নাম্বার তুলতে হবে, তার জন্য আপনাকে পড়াশোনা করতেই হবে, আর এই পরীক্ষার ফর্ম ফিল করতেই হবে যদি এই পিএইচডি করতে চান। এইটাই একটা মাধ্যম, রাস্তা। আর অবশ্যই সেটা সরকারি মতে ইউজিসি এবং এনটিএ মিলে কাজ করছে। আর প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজের কী সিস্টেম আছে আমার জানা নেই, সেটা যদি আপনারা জানতে চান তখন পরবর্তীতে আমি ওটা নিয়ে পড়াশোনা করে বুঝে মানে সেটা নিয়ে ঘেঁটে আলোচনা করে পড়াশোনা করে নিয়ে আসবো। আর হচ্ছে যে তাহলে এটাই ছেড়ে দিলেন, এই জন্য কিন্তু ক্যান্ডিডেট বা পরীক্ষার্থীর সংখ্যা হয়তো আরও বাড়বে। আর এইবার টাইম পিরিয়ডটা একটু কম রেখেছেন, 20-23 দিনের মধ্যেই, আর এর আগে আমরা 1 মাসের ওপরেও অনেক সময় অ্যাপ্লিকেশন ফর্মের প্রসেস দেখেছি। তো এই ক্ষেত্রে হয়তো যে এবার স্টুডেন্ট বাড়বে কমবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি, কিন্তু নর্মাল তো স্টুডেন্ট প্রচুর অ্যাপ্লাই করেন, সেই হিসেবেই হবে। এবং কোথাও না কোথাও এই ক্রাইটেরিয়াগুলোর জন্য পরীক্ষার্থীর সংখ্যা হয়তো আরও ইনক্রিজ হতে পারে। তো এটা আমার মনে হলো তাই আমি এখানে অ্যাড করে দিলাম বা বললাম। কিন্তু আপনাকে কি করতে হবে, যে আপনি জিআরএফ পেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এবং পিএইচডি দুটোরই এলিজিবিলিটি পাচ্ছেন এবং ফান্ড পাচ্ছেন, স্কলারশিপ পাচ্ছেন। শুধু নেট হলে কোনো স্কলারশিপ নেই, নিজের টাকায় পিএইচডি করতে হবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ পাচ্ছেন। আর কোনোটাই যদি না পান, জিআরএফ অ্যান্ড নেট, পিএইচডি আপনি অবশ্যই করতে পারবেন, কিন্তু এই নেটের নাম্বারের ভিত্তিতে একটা কোয়ালিফাইং মার্কস ওনারা দেবেন, সেই নাম্বারের মধ্যে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সিটি বা বিভিন্ন যে ইনস্টিটিউশনে রিসার্চ করানো হয় সেই ভিত্তিতে আপনার ইন্টারভিউ ফেস করে আপনি উত্তীর্ণ হলে অবশ্যই আপনি পরবর্তীতে পিএইচডি করতে পারবেন। এই হলো নিয়ম যেগুলো এসেছে নতুন, সেগুলো আমি বললাম, এবং অনেক বড় বড় পরিবর্তন এসেছে, নতুন নতুন পরিবর্তন এসেছে। তাহলে 3টে ক্যাটাগরিতে আমরা পাবো রেজাল্ট এবার। একটা হলো জিআরএফ, তারপর একটা শুধু নেট, আর একটা হলো যে কোয়ালিফাইং মার্কস যারা শুধু পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে।
আর সেই মার্কসটার মধ্যে থাকতে গেলে পড়াশোনা করতেই হবে, পড়াশোনা করেই যেতে হবে। যারা হয়তো একদমই না পড়ে বসছে, অনেকেই বসবেন সেটা এক্সপেরিমেন্ট করার জন্য। সব ক্যান্ডিডেট তো সমান অবশ্যই হবেন না, সমান উদ্দেশ্য নিয়ে সবাই যান না, প্রথমবার যান, কেউ কারোর এক্সপিরিয়েন্স আছে, কেউ হয়তো একবার পাস করে গেছে জিআরএফের জন্য আছে। ভ্যারাইটিস অফ পিপল আর দেয়ার অন দিস এক্সামিনেশন, যারা বসেন এই পরীক্ষার জন্য। অনেক ধরনেরই ক্যান্ডিডেট থাকে, অনেক ক্রাইটেরিয়াওয়ালা ক্যান্ডিডেট থাকে, এক একজনের উদ্দেশ্য এক এক রকম থাকে। কিন্তু যাই হোক, এই ছিল ইনফরমেশন, আর কোনোটা পয়েন্টই আমি বাদ দিইনি পুরো অ্যাপ্লিকেশন ফর্ম থেকে, পরিবর্তন থেকে। আর আমার যেটা মনে হয়েছে যে পরীক্ষার্থীর সংখ্যা ইনক্রিজ হওয়ার এবং কাট অফের কটা প্রসেস হতে পারে এবং এক্সাম তো অফলাইনেই হচ্ছে, পরবর্তীতে কী হবে সেটা তো আমরা জানতেই পারবো। অবশ্যই নতুন কোনো চেঞ্জ এলে অবশ্যই এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো করে মন দিয়ে শুনুন, আর যারা জানেন না তারা জানতে পারবেন। আর যদি একজনেরও উপকারে আসে আমার এই ভিডিও বানানো সার্থক। আর প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং আপনাদের যদি কোনো সাজেশন দেওয়ার থেকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনাদের জন্য এই ভিডিও যদি মনে হয় এই ভিডিও সত্যি হেল্পফুল ছিল বা হয়েছে, সেটাও কমেন্টে জানাতে পারেন। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। অবশ্যই এগুলো দেখলে আরও অনুপ্রেরণা পাই যে হ্যাঁ, কারোর তো অবশ্যই বানানোটা কোথাও না কোথাও একটু হলেও হেল্প হচ্ছে, কারোর তো কাজে আসছে। তাহলে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন আর দেখতে থাকুন এএসপি লিটারেচার। এএসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। আমরা সবে আমাদের পথ চলা শুরু করেছি, আমরা অনেকটা পথ একসঙ্গে এগিয়ে যাব। প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শিখতেই থাকবো আর দেখতেই হবে এসপি লিটারেচারকে। আরও ভবিষ্যতে অনেক কিছু আছে করার, আরও ইমপ্রুভ করে বিষয়বস্তুকে তুলে ধরার, এবং অনেক কিছু টেকনিক্যাল ইস্যুস বা টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো এখন আমি জ্ঞাত নই, অজ্ঞাত আছি, সেগুলো শিখে অ্যাপ্লাই করা এবং আরও ইমপ্রুভ করা। অবভিয়াসলি সেটাও হবে, অবশ্যই নিয়ে আসতে পারবো, একটু সময় লাগলেও হবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকে ভালো রাখুন। আর গরম পড়ে গেছে প্রচণ্ড, জল খান বেশি বেশি করে। আর ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার।